আরুষ মুচকি হেসে মাথা নাড়ে। তোমার জন্য যতই করি সবই কম পড়ে যায় মেয়ে। হয়তো আমি একদিন থাকবো না, হয়তো আমাদের গল্পের সমাপ্তিতে এক রাশ চাপা কান্নাই হবে শেষ পরিণতি। তার আগে আমি স্মৃতি করে রাখবো তোমার শহর, তোমার অলিগলি, যেন মৃত্যুর পরও তুমি স্বামী নামের পুরুষটাকে ভুলতে না পারো। মরণ আমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচো। মেয়ের চোখ বেয়ে এক ফোঁটা বৈরাগী কান্না খসে পড়ে, কথা হারিয়ে ফেলে। একটা দম বন্ধ করা ব্যথা গলা টিপে ধরে। একটু আগের খুশি খুশি অনুভূতি মিলিয়ে যায় বাতাসে। আরুষ একটু হাঁটু ভেঙে বসে মেহেরের সামনে, পকেট থেকে একখানা দামি হীরার আংটি খুলে ধরে মেহেরের সামনে। আমার আগমন ছিল তোর জীবনের সর্বনাশা এক প্রহর। আমার স্পর্শে ছিল ভীষণ কলঙ্ক, যার ফলাফল ছিল রক্তাক্ত। আমি তা বদলাতে পারবো না, তবে কথা দিচ্ছি যাওয়ার আগে এক প্রহর নেশায় তোকে ডুবিয়ে দিয়ে যাব। তুই আমার অনুপস্থিতি অনুভব করবি ছুরিকাঘাতের মতো। তোর কানে বাজবে আমার প্রতিটা কথা সুরেলা বাঁশির মতো। মেয়ে, তুই কাঁদবি, খুব কাঁদবি, এ নষ্ট আরুষের জন্যে। আপনি আমার জন্য ভালো হতে পারেন না মিস্টার শেখ? আমি খুব ক্লান্ত, আর কাদার শক্তি নেই শরীরে। আরুষ ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজে থেকে মেহেরের হাত টেনে আংটি পরিয়ে দেয়, অতঃপর সোনার লকেটও। খুলো না কখনো, আমার দেওয়া প্রথম ও শেষ উপহার। খুলো না তুমি। আরুষ মেহেরের ভেজা চোখের পাতায় চুমু এঁকে দেয়, শক্ত করে জড়িয়ে নেয় বুকে। তুমি আমার শীতপদ্ম, আমার তেজস্বী নারী। কান্না তোমায় মানায় না জান। সূর্য তখন হিলতে শুরু করেছে পশ্চিমের দিকে। আকাশের গাঢ় কমলা রং ছেয়েছে, ছড়িয়ে পড়েছে ধুলোয় ঢাকা মাঠের উপরে, যেন বিষণ্ণ সৌন্দর্যের এক চূড়ান্ত রূপ, যেখানে আলো আর আধারের সীমানায় দাঁড়িয়ে আছে দুটি মন। একটায় দুঃখ জর্জরিত অতীত, অন্যটায় ভয়াবহ বর্তমান। আরুষ গাড়ির দরজা খুলে নেমে আসে। পেছনে মেহের কেয়ারটেকারের হাতে চাবি তুলে দিয়ে বলে, ডিকিতে খাবার আছে, ওগুলো বাচ্চাদের সার্ভ করে দাও। কেয়ারটেকার মাথা নেড়ে কাজে লেগে যায়। মেহের চুপচাপ দাঁড়িয়ে থাকে, চারিদিকে চোখ বুলায়। আরুষ স্টিলের দোলনায় গিয়ে বসে, ইশারায় মেহেরকেও ডাকে। দুজন পাশাপাশি বসে, সামনে ছুটোছুটি করা ছোট ছোট পা, অথচ নীরবতায় মোড়া চারপাশ। বাতাসে ছড়িয়ে আছে কিছু অপূর্ব কষ্ট ও অব্যক্ত অভিমানের ক্লেশ। মেহের কৌতূহল করে জিজ্ঞেস করল, এই এতিমখানা আপনার? আরুষ চোখ মেলে সামনের মাঠের দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, হ্যাঁ, ম্যাক্সিমাম বাচ্চা উদ্ধার করা। বিভিন্ন ট্র্যাপ থেকে, লোডেড শিপ থেকে, আমাদের দেশ থেকে প্রচুর নারী শিশু পাচার হয়, বর্ডার পেরিয়ে বেচে দেয়, বিজিডি টাকার কাছে বিক্রি। মেহের গলা খাকারি দিয়ে তীব্র বিষণ্ণতায় ভরা কণ্ঠে বলল, পৃথিবী হওয়া উচিত ছিল সুন্দর। এত পাপের মাঝেও এই ভূখণ্ড টিকে আছে কিভাবে? ধ্বংস হয় না কেন? আরুষ এক ঝলক তার দিকে তাকিয়ে ধীর ও গভীর সুরে বলল, তোমার মতো মানুষ আছে বলেই টিকে আছে। স্রষ্টা ততদিন পৃথিবী ধ্বংস করবেন না যতদিন কেউ তাকে ভুলে না যায়। মানুষ অকৃতজ্ঞ জাত, যিনি বানালেন তাকেই ভুলে যায়। মেহের মৃদু সুরে জিজ্ঞেস করল, আপনি স্রষ্টায় বিশ্বাস করেন? আরুষ সংক্ষেপে উত্তর দিল, করি। তাহলে নামাজ কেন পড়েন না? এই বিশ্বাস নিছকই মূল্যহীন। আরুষ হালকা তিক্ত হাসি দিয়ে তিক্ত সুরে বলল, লাশ কেটে হাত ধুয়ে অজু করে নামাজ হয় না মেহেরজান। আমার নামাজ পড়া না পড়া সমান কথা। ভুল বললেন। কবুল হয় কি হয় না স্রষ্টা বুঝবেন, আমরা শুধু নিজেদের কর্তব্য পালন করি। আরুষ হঠাৎ প্রসঙ্গ পাল্টে কিছুটা বিষাদ মেশানো কণ্ঠে বলল, আচ্ছা, পরকালে কি আমাদের দেখা হবে? মেয়ে ঠান্ডা মৃদু সুরে জবাব দিল, আল্লাহ জানেন। আরুষ ম্লান হাসি দিয়ে নিজের প্রতি ব্যঙ্গ করে বলল, তুমি জান্নাতে যাবে আর আমি জাহান্নামে। পবিত্র আত্মার সাথে দেখা করার অনুমতি কি আমার থাকবে? আপনি এক নিঃশ্বাসে কিভাবে বললেন জাহান্নামে যাবেন? আপনার ভয় করে না মিস্টার শেখ? কেউ নিজের ভবিষ্যৎ জানে না, ভবিষ্যৎ উপরওয়ালা লেখে। আরুষ গভীর ভাবনায় ডুবে তিক্ত সুরে বলল, উপরওয়ালা লেখে বলে আমরা সে কাজ করি তা কিন্তু নয়। উপরওয়ালা জানে আমরা কি করব, তাই ভবিষ্যৎ লিখে রেখে দিয়েছে। যে লিখন গোটাটাই আমাদের হাতে, আমাদের কর্মের উপরে। মেহের দৃঢ় অনুরোধের সুরে বলল, আপনি কেন নিজের ভাগ্যে ভালোটা লিখছেন না? ভালো হয়ে যান মিস্টার শেখ। আরুষ তীক্ষ্ণ অথচ ম্লান সুরে তিক্তভাবে বলল, সবাই ভালো হলে দুনিয়ায় পাপ করবে কে? সাজা দেবে কে? আমি ভালো হতে পারবো না, তোমায় মিথ্যে আশা দেব না। মেহের অতিষ্ঠ হয়ে বলল, নিজের প্রতি মায়া হয় না? আপনি এমন কেন? কি হবে খুন খারাপি ছেড়ে দিলে? আমি আপনাকে সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যান, নয়তো পরিণতি ভয়ঙ্কর হবে। তুমি ছেড়ে না গেলেই হবে, আর কোনো পরিণতি নিয়ে ভাবিনি। মেহের এবার কঠিন সুরে চোখে তীব্র প্রতিরোধ নিয়ে বলল, আমার বাবা অন্যায়কারী ছিলেন, তাই বলে আমিও সে পথে হাঁটব না। বাবাকে আমি ক্ষমা করিনি, আপনাকেও করব না। আমি কোনো অন্যায়কারীর সঙ্গে সংসার করব না, বাকিটা আপনার সিদ্ধান্ত। মেয়ের কাট কাট গলায় কথাগুলো বলে উঠে যায় পাশ থেকে। আরুষ ওর পানে তাকিয়ে ফিকে হাসি।
পকেট থেকে মোবাইল বের করে রায়হানকে কল করে। ওদিকে কি অবস্থা? আপনার কমান্ডের অপেক্ষায় বস। শিপের ট্রাক লোড হয়েছে? না বস, আপনি বললেই গর্ধব। সব কিছুর জন্য আমার দিকে তাকিয়ে থাকিস কেন? আমি কমান্ড না দিলে নিঃশ্বাস নিবি না? যত সব গাধা পুষছি, মাঝরাতে লোড করে শ্রীলঙ্কা পাঠিয়ে দিবি সি রুটে। ট্রানজিট হবে বঙ্গোপসাগরের ভেতর দিয়ে। বাংলাদেশ বর্ডার পার হওয়ার পর বাকি দায়িত্ব রাশিয়ান কন্ট্রাক্টরের। সিকিউরিটি অ্যারেঞ্জড, মালগুলো যেন নিখুঁতভাবে পৌঁছায়, রুটে কোনো ঝামেলা চলবে না। জি বস। আর কাদেরের গোল্ডের বারগুলো নিয়ে এসেছিস? জি বস, একটু আগে পৌঁছে গেছে। গুড, বাকিদের মুখ খোল। প্রত্যেকের টাকা, সোনা, জমি জমা কোথায় কী আছে সব ডিটেল নেই। যেখানে যা দরকার সই করিয়ে নে। যেভাবে অন্যের থেকে ছিনিয়ে নিয়েছিল সেভাবে ওদের থেকেও ছিনিয়ে নে। জমির ডকুমেন্টসগুলো ভূমি অফিসের গুপ্তচরের কাছে পাঠা। গরিব মানুষের জমিগুলো ফিরিয়ে দে। বাদ বাকি টাকার 20% নিয়ে নাইট শ্যাডো টিমের প্রত্যেককে অ্যাডভান্স বেতন দিয়ে দে। খুশি মনে যেন সবাই কাজ করে যায়। আচ্ছা বস। আরুষ আরও বলে, সোনাগুলো এক জায়গায় জড়ো কর। গোদামে নয়, ফরেস্ট হাউসে। ওখানে পাবলিকের নজর কম। আমার আরও সোনা লাগবে, প্রচুর। কাল ইন্টারন্যাশনাল ডিল আছে। হংকং টানেলের নিচ দিয়ে মাল ঢুকবে। মায়ানমার থেকে ইম্পোর্ট করা দেশি অস্ত্র আর ইয়াবা যাবে। বদলে আমার ডলার চাই। দুনিয়ার সব রকম অস্ত্র চাই। জাহান্নামে রাজত্ব করতে হলে উপকরণ দরকার রায়হান। জান্নাতের জন্য তো ফুলের তোড়াই যথেষ্ট। রায়হান নীরব। আরুষ ঠোঁটে ফোটায় একটা চড়া ঠান্ডা হাসি। এক চিমটি হাওয়ায় দোল খেতে থাকে দোলনাটা। সামনে ছোট ছোট পা দৌড়াচ্ছে। চোখ সেদিকে থাকলেও মনে ভিন্ন চিন্তা। কোনো আবেগ নেই, কেবল একটা ভয়াবহ লক্ষ্য, ক্ষমতা ও প্রতিশোধের নেশায় আকুল সে। বিকেলের শেষ ভাগ। সন্ধ্যার আলতো ছায়া ছুঁয়ে যাচ্ছে ঘাস। পদ্মার পার নরম আলোয় ভিজে উঠেছে। নদীর জল ঝিলমিল করে ওঠে সূর্যের শেষ রশ্মিতে। দূরে কোথাও মাঝি তার নৌকা ভাসিয়ে দিয়েছে। ঢেউর তাল ধরে সরে যাচ্ছে অজানা গন্তব্যে। আরুষ ও মেহের পাশাপাশি হাঁটছে। নদীর হাওয়া দুজনের চুল উড়িয়ে এলোমেলো করে দিচ্ছে। আরুষ গা থেকে শার্ট খুলে মেহেরের কাঁধে জড়িয়ে দেয়। ঠান্ডা লাগবে, এখানে বাতাস একটু বেশি। মেহের নদীর দিকে তাকিয়েছিল। মাথা ঘুরিয়ে আগলা রাগী সুরে বলল, খালি গায়ে ঘুরতে হবে না, চুপচাপ শার্ট পরুন। এটা আপনার বেডরুম নয়। পুরুষ মানুষ বলে কি যেখানে সেখানে বডি শো অফ করতে হবে? হ্যাঁ। আরও শেষে ওঠে, করলে দোষ কি? ছেলেদের একাধিক বিয়ে যায় যাচ্ছে। আমার সিক্স প্যাক দেখে কেউ পাগল হলে সুবিধা হতো। তুমি তো মেয়ে ঘুরেও তাকাও না। একটা দিয়ে হচ্ছে না, আরও লাগবে? দাঁত খেচে বলল মেহের। রাগ করে না বউ, তুই আমার জীবনের শেষ নারী। তোকে দিয়ে হয় না মানে দৌড়ায়। গোটা জীবন তোর সাথে ঝগড়া করে কাটিয়ে দিতে চাই, যদিও জানি না তা ভাগ্যে আছে কি বা নাই। তবুও আমি তোকেই চাই। পাড়ের এক নির্জন জায়গায় এসে বসে পড়ে তারা। চারপাশে পাখিরা ডেকে সন্ধ্যার ঘনিয়ে আসার কথা জানান দিচ্ছে। একটু চুপচাপ কাটে মুহূর্তগুলো। হঠাৎ মেহের বলে ওঠে, পদ্মা অনেক বড় না? আরুষ ক্ষীণ সুরে হাসে। তোমার অভিমানগুলোর মতোই সীমাহীন। মেহের চোখ পাকিয়ে তাকায়। আপনি খুব বেশি কথা বলেন আজকাল। কারণ আমি ভয় পাই, যদি আর কিছু বলার সুযোগই না হয়। একটা ঢেউ এসে তীরে আছড়ে পড়ে, যেন উত্তর দেয় তার কথায়। মেয়ের মুখ নামিয়ে ফেলে, কাঁধে শাড়ির আঁচল টেনে নেয়। বাজে কথা বলবেন না। আপনার গ্যাংয়ের কি অবস্থা শুনি? নতুন করে কয়টা খুন করেছেন? থাক না এসব ধিক্কার, মুহূর্তটা শুধু তোর আমার। একটু ভুলে থাকে অভিশাপ। তুই তো জানিসই মেয়ে, আমি একটা পাপ, তবু চাই সবাই সব ভুলে যাক। খুব সহজে আপনি পাপ স্বীকার করে নেন, অথচ অনুতপ্ত হন না। কারণ আমি জানি আমিই ঠিক। এটাই ভয়ঙ্কর ব্যাধি জানেন। মাঝে মাঝে আমরা ভুল করতে করতে এত অভ্যস্ত হয়ে যায় যে ভুলকেই চিরন্তন সত্য মনে হয়। এই পর্যায়ে পৌঁছে ফিরে আসা বড্ড কঠিন। সবার ফিরে আসা হয় না, কেউ কেউ ফিরতে গিয়েও হারিয়ে যায়। আজ গোটা দিন হারানোর কথাই বলে গেলেন। তবে কি ধরে নেব আপনি স্বার্থপর? স্বার্থপর আমরা সবাই। উদ্দেশ্যহীন কেউ কিচ্ছু করে না। এই যে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তোমার স্বার্থে ঘা লাগে তাই। আমি ভালো হতে পারি না, আমার স্বার্থে ঘা লাগে তাই। সবাই স্বার্থ বোঝে, নিঃস্বার্থ বলে পৃথিবীতে কিচ্ছু নেই। আরও এক মুহূর্ত চুপ করে থেকে আবার বলে, আমি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতাম। আমার খুব দম্ভ ছিল, তুমি সব দম্ভ ভেঙে দিয়েছ। আমি তোমার কাছে বাজেভাবে হেরে গিয়েছি মেহেরজান, কিন্তু এতে আমার দুঃখ হয় না। আমি তোমার কাছে হারতে চাই আমৃত্যু। পরকালে আমাদের দেখা হলে যুক্তি, তর্কে, বুদ্ধির জেরে আমায় আবারও হারিয়ে দিও। আমার সঙ্গে তুমি অনন্তকাল বিরোধ করো। মেয়ের আরুষের চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, ভালোবাসা মানে কি মিস্টার শেখ? ভালোবাসা মানে আসক্তি। আসক্তির অর্থ নেশা, আর নেশার মানে তুমি। আমি জানি না এই নেশা আমাকে শেষ করে দেবে নাকি বাঁচিয়ে রাখবে। যেদিন আমার খাটলি যাবে সেদিন যদি কেউ খুব বেশি কাঁদে, আমি চাই সেটা তুমি হও। যদি আমি যন্ত্রণা ছটফট করি, আমি চাই সেই যন্ত্রণা তুমি অনুভব করো।
ভালোবাসা চাই না মেয়ে। তুই আমার বিরহে দেবদাসের পারু হোস, তাতেই আমার চলবে। দেবদাস আমি পড়েছি, পারুর কোনো দোষ ছিল না। দেব তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, দম্ভ করেছিল, খুব সহজে ভেবেছিল, তাই দেব মরে গেল পাগল হয়ে। সবাই দেবের মরে যাওয়া দেখল মিস্টার শেখ, পারুর লাশ হয়ে বেঁচে থাকা দেখল না। আমি যদি খুব ভুল না হই, আপনিও আমায় সেই পথে হাঁটাতে চাইছেন। আরুষ হঠাৎ হেসে ওঠে, একরাশ নিঃসঙ্গতা আর গর্ব মিশ্রিত সে হাসি। দেব পারুকে পায়নি মেয়ে, আমি আমার শ্বেতপদ্মকে পেয়েছি। এক প্রহরেই হোক না কেন, এ পাওয়ায় অনেক বেশি। মেয়ের তাকিয়ে থাকে তার মুখের দিকে। এই মানুষটা অপরাধী, তবুও সে তার আপন। পৃথিবীর সবচেয়ে আপন বন্ধনে জুড়ে আছে তারা স্বামী স্ত্রী। এক বুক মায়া, আবার একরাশ হতাশা। বিবেক ও আবেগের মিশ্রণে দম আটকে আসে মেহেরের। সে জানে না তাদের জীবনের শেষ পরিণতি কী হতে চলেছে। পদ্মার পাড়ের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। দুজন চুপচাপ বসে থাকে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার করে আছে শুধু বাতাস, নদীর ঢেউর তাল আর একরাশ বুকে জ্বালাধরা অনুভূতি। চাঁদের আলো নেমে এসেছে শান্তিনগরীর ধুলোমাখা পথে। আশেপাশে বেশ নীরবতা। এদিকটা ঢেউ বেশি আসে না। আরুষ মেহের দুজন পাশাপাশি হাঁটছে। লম্বা ছায়া পায়ের ধাপে ধাপে তাদের পিছু নিচ্ছে। আপনি হঠাৎ অদ্ভুত আচরণ কেন করছেন মিস্টার শেখ? নীরবতা ভেঙে জিজ্ঞাসা করে মিহির। আরুষ হালকা হাসল, চোখে অদ্ভুত একটা শান্তি। আমি মানুষটা বরাবরই অদ্ভুত মেয়ে। মেয়ের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি এঁকে বলল, আমায় হঠাৎ এমন গুরুত্ব দেওয়ার কারণ কি? কয়েক সেকেন্ডের নীরবতা। বাতাস গায়ে ছুঁয়ে বয়ে যাচ্ছে, পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো। আরুষ কোমল গলায় বলে, তুমি আমার ফুল। নতুন করে আর করতে চাই না কোনো ফুল। যত্ন করে তুলে রাখবো বুক পকেটে। ভাবতাম জীবনের দুর্গম পথটা আমি একাই পাড়ি দিতে পারবো। কখনো বুঝিনি তোমায় এত বাজেভাবে আমার পাশে প্রয়োজন হবে। মেহের তাকায় না, শুধু নিচু গলায় বলে, পাশে থাকা মানেই তো থাকা না মিস্টার শেখ। মাঝে মাঝে একই পাশে থেকেও মানুষ মাইল মাইল দূরে থাকে। আরুষ থেমে তাকালো মেহেরের দিকে, চোখে গভীরতা, কণ্ঠে চাপা দীর্ঘশ্বাস। তুমি চাইলে কাছে আসবো, তুমি চাইলে আবার বহুদূরেও যেতে পারবো। শুধু তুমি চেয়ে দেখো। মেহের কণ্ঠ নরম করে করুণ অনুরোধ জানিয়ে বলল, আমি শুধু চাই আপনি ভালো হয়ে যান, সুস্থ জীবনে ফিরে আসুন। এটুকু আবদার রাখা যায় না? আরুষ এক নিঃশ্বাসে বলে ফেলে, ফিরে যেতে পারবে আমার সাথে সম্পর্কের বাঁধন ছিন্ন করে? উদ্দেশ্যহীন গন্তব্যে পা বাড়িয়ে আচমকা সেখানে ফিরে আসা খুব কঠিন মেয়ে, সম্ভব হয় না। তাহলে আপনিও শুনে নিন, আমার সিদ্ধান্ত বদলাবে না। আরুষ চোখ সরিয়ে নেয়, সুরটা গাঢ় হয়ে আসে। ধীরে বলে, আমরা দুজনে নিজের মতো জেদি। তুমি পালাতে চাও, আমি পড়তে চাই। তুমি মুক্তির আশায় বাঁচো, আমি শাস্তির দাবিতে টিকে যাই। আমাদের শেষটা খুব ভয়ঙ্কর হবে মেহেজান, ভয়ঙ্কর। মেয়ের হাঁসফাঁস করে বলল, মিস্টার শেখ, ক্লান্ত লাগছে, বাসায় যাবে? অনেকক্ষণ হাঁটছো তো, আমি ড্রাইভারকে কল করছি। আমার ক্লান্তি শরীরে নয়, মনে। আর কত ক্ষতবিক্ষত হতে হবে আমাকে? মায়া হয় না আমিটার উপর? ভালোবাসেন নাকি? ভালোবাসলে আমার অনুরোধ রাখতেন, আপনি ভালো হতেন। আমার চরিত্র এখন ভালো যান। আর কোনো মেয়ে নেই আমার জীবনে তুই ছাড়া। মদ খাই না আগের মতো। বাজে অভ্যাস বলতে সিগারেট আর তুই, কোনোটাই ছাড়তে পারবো না। আমি ভালো হয়েছি সাধ্য মতো। মেয়ের ঝাঁঝালো সুরে বাক্য ছুড়ে দেয়, খুন, স্মাগলিং, কিডন্যাপিং, ব্ল্যাকমেইল, এগুলো ছেড়েছেন? এসব ভালো কাজ? খারাপের সাথে সবসময় খারাপ হয়। মেহের এবার মুখ ঘুরিয়ে কঠিন কণ্ঠে বলে, আপনার সাথে কথা বলা জাস্ট ওয়েস্ট অফ টাইম। গো টু হেল। মেহের রাগ করে আগে আগে হেঁটে যায়। আরুষ বিদ্রুপের হাসি ফোটায় ঠোঁটে, বিষাক্ত সুরে মনে মনে আওড়ায়, যাহা নামেই তো যাব মেয়ে, তার আগে তোর স্পর্শে খানিকটা জান্নাতের স্বাদ নিতে চাই। মেহের শোনে না, গট গট করে হেঁটে যায়। আরুষ পেছন থেকে গলা উঁচিয়ে ডাকে, মেহের যান, আমায় বদলাতে বলো না। কি বলেছি একটু আগে? গো টু হেল। মরার আগে কিসের জাহান্নাম? এখনও তোমার সাথে দুনিয়ার জান্নাত দেখা বাকি। বাসায় যাব, ভালো লাগছে না। আরুষ আর কিছু না বলে মেহেরকে কোলে তুলে নেয়, মুচকি হেসে বলে, এখন ভালো লাগছে? জঘন্য লাগছে। দাঁতে দাঁত চেপে বলল মেহের, নাইস কমপ্লিমেন্ট। নিচে নামান। তোমার ভার কতখানি দেখি না। মৌতের আগে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না? আমার বউয়ের কখনো কোনো অভাব হবে না। মেহের আচমকা আরুষের গলা জড়িয়ে ধরল। চোখ ভিজে আসলো তার। আরুষের কদম থেমে যায়, বুকের ভিতর ধিপ ধিপ করছে। বিশ্বাসই হচ্ছে না মেহের তাকে জড়িয়ে ধরেছে, স্বেচ্ছায় সজ্ঞানে। আমি আপনাকে চাই মিস্টার শেখ, দরকারে ছেঁড়া কাপড়ে বাকি জীবন কাটিয়ে দেব, কিন্তু আপনিহীনা আমার কোনো আভিজাত্য লাগবে না। আপনাকে আমার বাচ্চার কসম, ফিরে আসুন। প্রতিশোধ আমাদের শান্তি দেবে না, ভেজা কণ্ঠে বলল মেহের। আরুষ থামিয়ে রাখা পা এগিয়ে নিয়ে যায়।
রাস্তার ধারে বেঞ্চে বসিয়ে দিয়ে মেহেরের সামনে হাঁটু ভাঁজ করে বসে সে। মেহেরের চোখ মুছিয়ে দিয়ে বলে, আমার শ্বেতপদ্ম, তেজস্বী, প্রলয়ঙ্করী ধ্বংসবতী, তোর চোখে জল? একটুও মানাচ্ছে না। ছিচকাদনে বউকে আরও ভালোবাসেনি। আমার বউ স্ট্রং, সে হাসতে হাসতে আমার শেষ করে দিক, আমি তাই চাই। চুপ করুন, বন্ধ করুন এসব বলা, অসহ্য লাগছে আমার, প্লিজ থামুন। থামলাম। তুমিও নিজেকে সামলাও, আমার সামনে একদম কাঁদবে না মেয়ে। তুমি জানো না আমি সিম্প্যাথি দেখাতে পারি না? তোমার চোখের জল আমায় এক সমুদ্র দুঃখ দেয়, নিজেকে দোষী মনে হয়। আমার এত এত দোষের ভিড়ে থাক না কিছু দোষ চাপা দেওয়া, এই দায় যে আমার চাই না মেয়ে। মেয়ের লম্বা লম্বা শ্বাস টেনে নিজেকে স্থির করে। সত্যি খুব বোকামি করলো। সে ভুলে গিয়েছিল এই পাষাণ পুরুষ কারো চোখের জলে গলে না। শুধু শুধু নিজেকে বোকা দুর্বল প্রমাণ করলো মেহের। ওয়েদার খুব রোমান্টিক, শোক দিবস পালন না করে প্রেম দিবস পালন করি চলো। আজ রাতটা জোর করে ধরে নাও না আমি তোমার প্রেমিক পুরুষ, শখের মানুষ। গান শোনাও তো। তুমি গান লিখতে ডায়েরিতে পড়েছি, সব ফুল হয়ে ঝরে গেছে, কুড়িয়ে নাও গাছের তলা থেকে, শোনাও না। নগণ্য আবদার রাখার ক্ষমতাটা তোমার আছে। মেয়ের গলায় সুর তোলে, বিষাদ মাখা বিষণ্ণ সুর। কখনো কি ভোরের আলো ছুঁয়ে দেয় হৃদয়ের আগুন, কখনো কি আকাশ বেয়ে ঝরে অভিমানী শ্রাবণ, কখনো কি মোমের মতো করে গলে যায় দেহ মন। ভালোবাসি না তবু আমার বুকে কেন দহন, এ কেমন দহন। যত চাই পূর্ণতা মেলে অপূর্ণতা, নেই কোনো ঠিকানা। নিয়তির বিষাক্ততা সবই আজ অজানা। তুমি নেই আমি নেই, পড়ে থাকে শুধু স্মৃতি। এ হতাশার রাজ্যে আজও বাজে একা থাকার সঙ্গীতই, কিছু সঙ্গীতই। স্মৃতিগুলোর দাগ কেটে গিয়ে চোখের পানি হয়ে ভীষণ ঝরায়। কখনো কি বুঝবেন আপনি এ আমায়? যন্ত্রণায় পড়ে গিয়ে আজ আমি শুধু চাই। নিষ্ঠুরী পৃথিবীতে আমার কিছু চাওয়ার নেই, কিছু চাওয়ার নেই। গান শেষ হলে নিস্তব্ধতা ভর করে পুরো পরিবেশে। মেয়ের চোখ বন্ধ করে খানিকক্ষণ বসে থাকি। কোনো আর্তনাদ নেই, কোনো কান্না নেই, শুধু এক প্রকার শান্ত নিঃসঙ্গতা। মেয়ের চোখ বন্ধ করে রাখে, যেন গানের প্রতিটি শব্দে নিজের হৃদয়ের গোপন কষ্ট মিশিয়ে দিয়েছে। ওপাশে বসে থাকা পাষাণ পুরুষটিও এবার নিঃশব্দ হয়ে যায়। ঠোঁটের কোণে চাপা এক অচেনা অস্বস্তি খেলে যায়। তার সিগারেটের ধোঁয়াও যেন আজ থমকে দাঁড়ায় মেহেরের অভিমানে ভেজা কণ্ঠের কাছে। মেহের আলতো করে নিজের হাত মুঠো করে নেয়, যেন নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছে। আর পুরুষটি, সে ধীরে মাথা তুলে তাকায় আকাশের দিকে। আকাশ ভরা তারা আজ যেন অনেক দূরের, অনেক অচেনা। কালো আকাশের গভীরে হারিয়ে যায় সব অনুচ্চারিত আকুতি। কেউ কিছু বলে না, বলা হয়ও না, শুধু একটা মৌন সুর। নীরব ভালোবাসার দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাতের বাতাসে। ঘন জঙ্গলের নিস্তব্ধতা চিরে একটি কালো এসইউভি এসে থামে জঙ্গলের ভেতর পুরনো এক পরিত্যক্ত ফার্ম হাউসের সামনে। তবে বাহ্যিক পরিত্যক্ত অবস্থা দেখালেও ভেতরে প্রবেশ করলে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ফার্ম হাউসের বিধ্বস্ত ঘরের মেঝে নিচের ভারী স্টিলের দরজা খুলে দেওয়া হয় সিক্রেট সিগন্যালের মাধ্যমে। ডিজিটাল লক কোড ছাড়া প্রবেশ অসম্ভব। ভেতরে ঢুকতে ঠান্ডা বাতাসে ধাক্কা লাগে গায়ে। বিশাল একটা হলরুমের মতো ঘরের একপাশে লম্বা টেবিলের উপর খোলামেলা ছড়ানো অসংখ্য গোল্ড বারের স্তূপ, যেন মাটি থেকে সোনা ফলেছে। এত সোনা যে টেবিলের কাঠও তাদের ওজনে কাঁপছে। প্রতিটি বার চকচক করছে নরম আলোয়। আর একটা পাশের দেয়ালে র্যাক ভর্তি ডলার, ইউরো, ইয়েনের বান্ডিল গুদামজাত করে রাখা। কিছু দূরে অন্য পাশে আরেক র্যাক সাজানো, যেখানে অস্ত্রের বিশাল সংগ্রহশালা। সিকিউরিটি ক্যামেরার মনিটরে প্রতিনিয়ত চোখ রাখছে। বাইরে পুরো জঙ্গল নজরদারিতে ঢাকা। সাপ পোকামাকড় ছাড়া কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। ঘরের মাঝখানে একটি ভারী স্টিলের ডেস্ক। সেখানে গিয়ে বসে আরুষ, কালো শার্টের হাতা গোটানো, চোখে অতলান্তে শীতলতা। ঠান্ডা চোখে সব কিছু পর্যবেক্ষণ করছে সে। তার সামনে রায়হান নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আরুষ ঠান্ডা গলায় আদেশে সুরে বলল, প্রতিটা বার চেক করে রাখ, কোনো ভুল চলবে না। আজ রাতে চালান হবে, ভুলেও ঝামেলা হতে দিস না। একটা পিঁপড়েও যেন আমাদের অস্তিত্ব টের না পায়। রায়হান মাথা নিচু করে হ্যাঁ জানায়। কেউ কেউ চুপচাপ টাকা গুনছে, আবার কেউ ডকুমেন্ট চেক করছে। চারপাশে টিকটিকি শব্দ, মাঝে মাঝে অস্ত্রের ধাতব ঠোকাঠুকি। নিরাপত্তা কর্মীর সাথে সাথে সেখানে প্রবেশ করে কনস্ট্রাকশন কোম্পানির মালিক রহমত আলী খান। লোকটার মাথায় টাক পরা, বয়স 35-এর কোটা ছাড়িয়েছে। সুদূর ভারতের আগ্রা থেকে এসেছে। দামি স্যুট পরে একটু নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কেননা চারিদিকে পরিবেশটাই দম আটকে আসার মতো। আরুষ উঠে এগিয়ে যায়, সৌজন্যে হেসে তার সাথে হাত মেলায়। কর্কশ অথচ নিয়ন্ত্রিত কণ্ঠে বলে, ওয়েলকাম টু রিয়েলিটি ইঞ্জিনিয়ার।
তারপর হাতে সামান্য একটা ইশারায় বিশাল ঘর জুড়ে সোনা আর টাকার পাহাড়ের দিকে দেখিয়ে উর্দু ভাষায় বলে, সব কুছ আপকা সামনে হ্যাঁ মিস্টার আলী খান। একটু থেমে গভীর ও নরম সুরে আরও বলল, मैं आपकी बेगम के लिए प्रासाद आई मीन पैलेस बनाना चाहती हूँ मिस्टर शेख, गोल्ड से। उसकी बेड, उसकी पेंटिंग, आईना, हर चीज़ में सोना का टच होगा ताकि वो जाने दुनिया में उसकी हुकूमत कैसी है। আমি আমার বেগমের জন্য প্রাসাদ বানাতে চাই সোনা দিয়ে। তার বিছানা, তার দেয়ালের পেন্টিং, তার আয়না সব কিছুতে সোনার ছোঁয়া থাকবে। সে যেন জানে দুনিয়ায় তার রাজত্ব কেমন। মালিক বিস্ময়ে তাকিয়ে থাকে। এত সোনা, এত ডলার কোনো ব্যাংকেও দেখা যায় না। আরুষ ঠান্ডা হেসে সামান্য ঝুঁকে ফিসফিস করে, सा कुछ डिजाइन होगा ताजमहल की जैसे सफ़ेद मार्बल पत्थर से, नॉट सेम सेम बट डिफरेंट। आगरा की राज कारीगर के पास डिजाइन किया हुआ टाइल्स इस्तेमाल करेंगे आप। डोंट फॉरगेट, मैं सिर्फ एक किस्म नहीं, मैं इतिहास बनाना चाहती हूँ। मेरी बेगम के नाम एक सोनाली साम्राज्य। সব কিছু তৈরি হবে তাজমহলের মতো সাদা মার্বেল পাথর দিয়ে, নট সেম সেম বাট ডিফারেন্ট। আগ্রা রাজ কারিগরদের কাছে ডিজাইন করা টাইলস ব্যবহার করবেন। ভুলবেন না, আমি শুধু একটা প্রাসাদ চাই না, আমি ইতিহাস করতে চাই আমার বেগমের নামে সোনালী সাম্রাজ্য। कंस्ट्रक्शन मालिक जीप दिए ठोट भिजिए माथा নত করে বলে, आपकी ख्वाब को हकीकत में तब्दील करने के लिए मैं जिंदगी से काम करूँगा शेख साहब। আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে কাজ করব শেখ সাহেব। আরুষ চোখে এক ভয়ঙ্কর শীতল দীপ্তি নিয়ে বলে, আচ্ছা, क्योंकि जो लोग वादा तोड़ते हैं ना उनके लिए यहाँ पछतावा शब्द का कोई कीमत नहीं है। ভালো, কারণ যারা প্রতিশ্রুতি ভাঙে তাদের জন্য এখানে অনুশোচনা শব্দটার কোনো দাম নেই। মালগুলো মিস্টার খানের ট্রাকে লোড করে দে, সি রুটে যাবে। ডিলারদের সাথে কথা বলেছি, নতুন করে চেক দিবে না, কিন্তু কেউ চেক দিতে এলে রিস্ক নিবি না, অজ্ঞান করে দিবি, বেশি ঝামেলা করলে গুলি করবি, প্রাণে মারিস না, বউ বাচ্চা এতিম হয়ে যাবে। নোটেড বস। সব কাজ বুঝিয়ে দিয়ে সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসে আরুষ। গভীর রাতে শীতল বাতাসে আশেপাশের গাছপালা কাঁপছে হালকা শব্দে। আরুষ ধীর পায়ে বের হতে হতে ফোন বের করে। সেভ করা নাম্বার ডায়াল করলে স্ক্রিনে ভেসে ওঠে মাই কুইন। কল দিয়ে কানে ধরে ফোনটা কানে ধরে সে। দীর্ঘ একটা রিংয়ের পর ওপাশ থেকে ঘুম ঝরানো বিরক্ত কণ্ঠে মিহির বলে ওঠে, কোথায় আছেন? আরুষ ঠোঁটের কোণে এক পশলা হাসি টেনে নিয়ে নরম গলায় বলে, তোমার বুকের ভেতরে। মিহির বিরক্ত সুরে বলল, সিরিয়াসলি? রাত 3টা বাজে, ঠিকঠাক বলুন কোথায় আছেন? আরুষ গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে পায়ের সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো ঠেলে সরিয়ে দিয়ে চুপচাপ আকাশের দিকে তাকায়। চাঁদের আলো তার চোখে পড়ে, কণ্ঠটা আরও নরম হয়ে আসে। আকাশের চাঁদের দিকে তাকিয়ে গা ছাড়া গলায় বলে, আকাশের ওপরে মেঘের সীমানায় হয়তো কোনো ভাঙা নৌকার উপর, অথবা কারো স্বপ্ন চুরি করে পালাচ্ছি। মেহের বিরক্ত হয়ে গলা শক্ত করে বলে, মজা করছেন? আর আমি এদিকে চিন্তায় মরে যাচ্ছি। কোথায় আছেন বলবেন না? তাহলে ফোন করেছেন কেন? আরুষ ফোনের তার দিকটায় হালকা হাসে, গভীর কণ্ঠে আদুরে সুরে বলে, তুমি তো জানো না মেয়ে, আমি এখন এক রাজপ্রাসাদের ছবি আঁকছি। তুমি যেখানে থাকবে সে প্রাসাদের জন্য রাত জাগছি, নিজ হাতে তোমার জন্য সোনার প্রাসাদ সাজাচ্ছি। মেহেরের ভেতর কেমন যেন হালকা কম্পন হয়, কিছু বলতে গিয়েও আটকে যায়। মনে হয় নিছকই খামখেয়ালিপনা কথা এসব। আরুষ আরেকটু এগিয়ে যায় দুষ্টুমিতে, গলার স্বর ভীষণ নরম করে, তুমি এত সুন্দর যে তোমাকে কাচের ঘরে রাখতেও ভয় হয়, ছোঁয়া লাগলে ভেঙে যাবে। তোমার জন্য সোনা চাই, হীরার মুকুট চাই, তুমি আমার বেগম, আমি তোমার উন্মাদ নবাব। মেহের আর বিরক্তি ধরে রাখতে পারে না, হিসিয়ে বলে, আপনার নাটক দেখে আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। ঠোঁট কামড়ে হেসে ফেলে আরুষ, তুমি প্রতিবার মরবে শুধু আমার তীব্র স্পর্শে, জ্বলবে, কাতরাবে, ব্যথা হবে। এই মৃত্যু ছাড়া আর কোনোভাবে মরার অপশন আমি তোমায় দিচ্ছি না। ও রোমিও, ঠিকঠাক জবাব যখন নাই দেবেন তবে শুধু শুধু ঘুম ভাঙানোর দরকার কী ছিল? বিরক্তির সুরে বলল মেহের। আরুষ মজার ছলে বলল, ঘুমের চেয়ে আমি বেশি দামি মেহেরজান। ঘুমের দেশে গেলে স্বপ্ন ছোঁয়া যায়, আর আমি যখন কাছে থাকি স্বপ্নটাও ঈর্ষা হয়, কারণ আমি তোমার জন্য স্বপ্নের চেয়েও সুন্দর জগৎ তৈরি করছি। মেহের জবাব দেয় না, মন বলে লোকটা নেশা করে ভুলভাল বকছি। আরও সেবার কণ্ঠটা আরও কোমল করে বলে, একটা গান গাও না প্লিজ, তোমার গলার গান শুনতে দারুণ লাগে জান। পারবো না, আমি কিন্তু তোমার কাছে যাব এক্ষুনি। 3rd ডিগ্রি রোমান্স যদি না চাও তাহলে এক্ষুনি গান ধরো। বাজে কথা বলবেন না, জানেন না আমি প্রেগনেন্ট, এই জন্যই তো প্রতিবার মার খেয়ে যাই। মেহের মনে মনে পরাজয় স্বীকার করে নেয়। উন্মাদ পুরুষের কল কাটতে ইচ্ছে করছে না তার, না ইচ্ছে করছে আবদার ফেলতে। মাঝে মাঝে অপার্থিব মায়া হয় লোকটার প্রতি। এই মায়ার ছলনায় সব দোষ ক্ষমা করে দেওয়া যায়, সব ভুলে যাওয়া যায় ক্ষণিকের মোহে। ফোঁস করে শ্বাস ফেলে মৃদু গলায় একটা সুর ধরে মেহের, সখী ভাবনা কাহারে বলে,
সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন সুখের আশা? মেয়ের কণ্ঠ নদীর মৃদু স্রোতের মতো ফোনের ওপারে বয়ে চলে। আরুষ ঠোঁটের কোণে একটা চাপা হাসি টেনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে শীতল বাতাস, পাতার কাপা কাপা শব্দ, সব কিছু যেন মিলিয়ে যায় এক অপার্থিব নীরবতায়। শুধু মেয়ের স্নিগ্ধ কণ্ঠস্বর টুকটুক করে ছুঁয়ে যায় তার হৃদয়ের গোপনতম কোণ। প্রতিটি শব্দ, প্রতিটি সুর বুকের ভিতর কোমল ঢেউ তোলে। মনে হয় সমস্ত পৃথিবীটা থেমে গেছে, সময়ের সব ঘড়ি স্তব্ধ। আরুষ নিঃশব্দে নিঃশ্বাস থামিয়ে শুধু শুনে যায়। মন বলে, থেমে যাক এই সময়, নিভৃতে নিরালয়। সূর্যটা অস্ত যায়নি পুরোপুরি, কিন্তু আলো নিভু নিভু। ঘর ভর্তি ওষুধের গন্ধ, চারদিকে নিস্তব্ধতা এমন যে নিঃশ্বাস ফেলার শব্দও কানে বাজছে। আরিশা চৌধুরী বরাবরের মতোই নির্যাতন, চোখ দুটো শক্ত করে বন্ধ। তার মুখটা বিবর্ণ শীর্ণ লাগছে। নাকে লাগানো অক্সিজেন পাইপ, হাতে ক্লিপ, শরীর জুড়ে লাগানো যন্ত্রপাতিরা আত্মাকে কোনোভাবে বেঁধে রাখার আপ্রাণ চেষ্টায় নিয়োজিত। রুহুল শেখ পাশে বসে হাত ধরে আছেন স্ত্রীর। চোখে জমে থাকা অশ্রুকণার সঙ্গে জমা পড়েছে অগণিত কথা, যেগুলো বলা হয়নি। হঠাৎ মনিটরের টিপ টিপ শব্দটা থেমে যায়। একটা টানা সোজা লাইন দেখা যায় স্ক্রিনে। এরপর তীক্ষ্ণ চুই শব্দ। রুহুল শেখের ক্লান্ত চোখ জোড়া খুলে যায়। চমকে ওঠেন তিনি। চলতে চলতে মনিটর থেমে কেন গেল? আতঙ্কে গলা শুকিয়ে আসে রুহুল শেখের। মুহূর্তে পাগলের মতো চিৎকার দেয়, ডাক্তার, কেউ আছে প্লিজ, আমার স্ত্রী প্লিজ। ওদিকে নামাজ ঘরে সেজদারত মেহের। ওনার আঁচল খসে পড়েছে, চোখে জল। আজকের মোনাজাতটা সে সময় নিয়ে করছে। আল্লাহর একটুখানি ধৈর্য, সহ্য ও আশ্রয় চাইছি। স্রষ্টা চাইলেই সব ঠিক করে দিতে পারেন। ঠিক তখনই কানে আসে রুহুল শেখের আতঙ্কিত চিৎকার। মেহেরের ভেতরটা কেঁপে ওঠে। সে দ্রুত মোনাজাত শেষ করে সাদা ওড়নাটা সামনে ছুটে যায় আইসিইউর দিকে। মেহের দরজার কাছে এসে দেখে নার্স, ডাক্তাররা ভিড় করছেন আরিশা চৌধুরীর বেড ঘিরে। একজন নার্স তাড়াতাড়ি ডিফিব্রিলেটর নিয়ে আসে। আরিশা চৌধুরীর বুকে ইলেকট্রিক শক দেওয়া হয়। একবার, দুইবার, তিনবার। ডাক্তার দাঁতের দাঁত চেপে আবার চাপ দেন। চতুর্থবার, পঞ্চমবার, কিন্তু মনিটরে রেখা উঠছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। একটা সময় ডাক্তার থেমে যান, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, শি ইজ নো মোর। সরি, উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট বার্থ অ্যান্ড ডেথ, দে আর নট ইন আওয়ার হ্যান্ডস। মেহের দাঁড়িয়ে আছে দরজার পাশে, নিথর হয়ে। কথাটা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। ও দৃষ্টি ঝাপসা, মুখে ফিসফিস করে বেরিয়ে আসে, না না, এটা হওয়ার কথা না। অতঃপর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। রুহুল শেখ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। তার পৃথিবীটা সাময়িকভাবে মিউট মোডে চলে গেছে, যেন সব কিছু উল্টে পাল্টে গেছে। মাথা ঘুরে পড়ে যেতে যেতে বেডের পাশ ধরে কোনো মতে টিকে দাঁড়িয়ে থাকেন উনি। বুকের ভিতরটা ছিঁড়ে একেবারে খালি হয়ে যাচ্ছে। তিনি স্ত্রীর নিথর হাত দুটো নিজের হাতে তুলে নেন। হাতের ত্বক মৃদু, উষ্ণ, হাড্ডিসা, নিস্তব্ধ, নিথর। আরিশা, আরিশা, তুমি চলে গেলে, আমায় ফেলে গেলে? না না না, তুমি এমন করে যেতে পারো না। তুমি স্বপ্নে এসে কথা দিয়েছিলে, আরেকবার চোখ খুলবে, আমায় দেখবে। তুমি কথা না রেখে কিভাবে যেতে পারো? এক ঝটকায় বুক ফেটে আসে কান্না ওনার। একটা পুরুষ মানুষ যখন হু হু করে কাঁদে, তা দেখে পাহাড়ও গলে যায়। তুমি জানো না আনিশা, আমি কতদিন ধরে অপেক্ষা ছিলাম তোমায় শুধু একবার আমার বউ বলে ডাকবো বলে। তুমি ফিরলে, আবার চলে গেলে কেন? রুহুল শেখ মাথা ঠেকিয়ে দেন স্ত্রীর বুকের কাছে। একটা অনুচ্চ শব্দ আরিশা চৌধুরী করে না। নিঃশ্বাস নেই, হৃদস্পন্দন নেই, জীবনের কোনো রেশ নেই। আত্মাহীন দেহখানা কেবল পড়ে আছে খোলসের মতো। রুহুল শেখ আর নিজেকে আটকাতে পারেন না। পৃথিবীর সব কষ্ট এখন তার কণ্ঠে ভর করেছে। একটা দীর্ঘ তীব্র হুহুক কান্নায় রূপ নেয় যা। মাথাটা তিনি স্ত্রীর কাঁধে হেলিয়ে দেন। আরিশা, আরিশা, তুমি আজীবন আইসিইউতে থাকতে কেন চলে গেলে? আমার কাছে তুমি থাকতে চাও না? আমি খুব খারাপ স্বামী তোমার? কেন বারবার একা করে চলে যাও? আমি তো মানুষ নাকি? আমায় কেন সাথে করে নিয়ে গেলে না তুমি? এক মন কয়বার ভাঙে আরিশা? আমার বেঁচে থাকার জন্য কিচ্ছুটি রেখে গেলে না তুমি। তুমি এত স্বার্থপর, এত। তুমি কোথাও যাবে না। আমি তোমায় কবরে যেতে দিব না। তুমি লাশ হয়ে আমার কাছে থাকবে, কোথাও যাবে না। আমি যত্নে রাখবো তোমার শরীর। তুমি কোথাও যাবে না। শব্দগুলো ভেঙে আসে, গলা রুদ্ধ হয়ে আসে কান্নায়। কান্নারত রুহুল শেখ স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে কাঁদে। তার চিৎকারত কান্না পাহাড়কেও যেন ভিজিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ভিজে চোখ দুটোতে একটাই আকুতি, একবার চোখ খোলো আরিশা, এই স্বামীটারে আরেকবার দেখো। ঘরের দেয়ালেও যেন সেই কান্না ধাক্কা খায়। হাসপাতালের চুপচাপ পরিবেশ রুহুল শেখের আর্তনাদে শোকাচ্ছন্নতায় পরিণত হয়। মেয়ের পেছন থেকে দাঁড়িয়ে দেখে একজন ভালোবাসার মানুষ কিভাবে আরেকজনকে চিরতরে হারানোর ব্যথা ছটফট করে।
তার মনে হয় এই কান্না শুধুই চোখের জল নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ, আত্মার চিৎকার। এমন কান্নার শব্দ, যে শব্দে প্রেম থাকে, অপেক্ষা থাকে, পরিশেষে এক সমুদ্র যন্ত্রণা ও অপূর্ণতা থাকে। হঠাৎ আরুষের মোবাইলটা বেজে ওঠে। বউ কলিং স্ক্রিনে উঠতেই সঙ্গে সঙ্গে রিসিভ করে। মিস্টার শেখ। মেয়ের ভাঙা গলার সুর শুনে আরুষ নড়ে চড়ে ওঠে। শব্দের ফাঁকে আটকে আছে কান্না। আরুষের কণ্ঠস্বর অসহ্য রকমের এক উৎকণ্ঠা। কি হয়েছে? মেয়ের ধরা গলায় আত্মচিৎকার দিয়ে ওঠে। কথা বেরোচ্ছে না মুখ থেকে, তবুও কষ্ট করে বলে, মা, মা আর নেই। অঝোর নয়নে কেঁদে ফেলে মেয়েটা। কথা আটকে যাচ্ছে কণ্ঠনালীতে। চাপা ব্যথা বুকে চেপে বসেছে। ঠিক 2 মিনিট আরুষ কোনো কথা বলে না। শুধু মেহেরের কান্না শুনে যেন কেউ বুলডোজার চালাচ্ছে তার হৃৎপিণ্ডের ওপর দিয়ে। অতঃপর কল কেটে দেওয়ালে ঠেস দিয়ে বসে। কাপা হাতে মোবাইল থেকে মায়ের ছবি বের করে। মা বাবার বিয়ের ছবি। কি সুন্দর ছিলেন মা, স্বর্গের অপ্সরার মতো। আর এখন মায়ের ভাগ্যে এত নিষ্ঠুর মৃত্যু লেখা ছিল। হারিয়ে খুঁজে পেয়েছিলাম তোমায়, আবার হারিয়ে গেলে মা, এবারে চিরতরে। চোখ থেকে এক ফোঁটা জল খসে পড়ে গালে। আরুষ আশ্চর্য হয়ে গালে হাত দেয়। গাল ভিজে গেছে। সে কেঁদে ফেলেছে। কেন? যে চোখে আগুনের দাবানল সারাক্ষণ জলে, সেখানে লোনা জল যে অনপেক্ষিত। কান্না করা আরুষের সাজে না, তবু কেন যেন কান্না পেয়ে যাচ্ছে। ছোটবেলা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের পাতায় ভাসছে। আরুষ হাঁটুর ভাঁজে মুখ গুজে নেয়। আবেগেরা আজ বাঁধন ছাড়া, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মা তার জন্ম দুঃখিনী মা এত নিষ্ঠুর মৃত্যু নিয়ে বিদায় নিল। সে কিচ্ছু করতে পারল না। কিচ্ছু নয়। আরুষ চিৎকার করে ওঠে, তুমি আবার আমাদের একা করে দিলে মা। বাবা তোমায় খুব ভালোবাসে মা, তুমি কেন চলে গেলে? বাবা কি নিয়ে বাঁচবে মা? ঝরঝর করে ঝরে পড়ে চোখের জল। আরুষ হঠাৎ যেন শিশু হয়ে যায়। বহু বছর পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। চোখে নাকে জ্বলন শুরু হয় একটা পর্যায়ে। বহুক্ষণ কাটে বিরহে, কান্নায়, বুক ফাটা আর্তনাদে। এরপর সব শান্ত। কিছুক্ষণ কাটার পর ক্রমেই আরুষের কান্না থেমে যায়। চোখে ফুটে ওঠে দাহা করা হিংস্রতা। তোমার কবরের মাটি শুকানোর আগে সব কয়টা পিশাচের মাথা তোমার কবরের উপর সাজাবো মা। তোমার ছেলের ওয়াদা থাকলো। ঘরটা মৃতের মতো নিস্তব্ধ। আর এই মৃত ঘরে কোনায় পড়ে আছে রশিদ খন্দকার, অর্ধমৃত অর্ধপচা। আরুষ নিঃশব্দে ছেলের অন্ধকার ঘরে প্রবেশ করে। না কোনো কথা, না কোনো চিৎকার। চোখ দুটো রক্তলাল, গর্তের মতো শূন্য অন্ধকার। লাইট অন করে দেখা যায় ঘরের কোণে রশিদ খন্দকার পড়ে আছে। হাতে পায়ে প্লাস্টার, শরীরের বাদ বাকি অংশ ক্ষত বিক্ষত, দাঁতগুলো উপড়ে ফেলা হয়েছে। 2 হাতের 6 আঙ্গুল কাটা। অনেক সময় নিয়ে তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে। শরীরের ফোড়াগুলো থেকে পুঁজ বের হচ্ছে। ঘাগুলো কোনো ওষুধ লাগানো হয়নি। তার ওষুধ একটাই, বাঁচিয়ে রাখার জন্য পেন কিলার, খাবার জন্য রক্ত ও পচা ইঁদুর। আরুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আরুষের রক্তাপ চোখে শীতল দৃষ্টি দেখে রশিদের শরীরে ঘাম ঝরতে থাকে। পা কাঁপে, ভয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা তার। আমার মা মরে গেছে, তোদের জন্য মরে গেছে। আরুষের কণ্ঠস্বর শীতল, অথচ প্রতিটা শব্দই বিষাক্ত। রশিদ কিছু বলতে যায়, কিন্তু বলার সুযোগই পায় না। আরুষ এক ঝাঁকুনিতে তার এক পা ধরে টানতে টানতে পাশের ঘরে নিয়ে আসে। তুলে ফেলে দেয় রক্তপূর্ণ বাথটাবের ভেতর। রক্তের রং কালচে, ভীষণ পচা দুর্গন্ধ বের হচ্ছে সেখান থেকে। কতজন লাশের কত পুরনো রক্ত এখানে আছে তা হিসেবের খাতায় নেই। দরজা বন্ধ করে দেয় আরুষ। পেছন থেকে শোনা যায় আতঙ্কিত আর্তনাদগুলো। অজগরে বিচ্ছুর ভয়ে প্রাণ যায় যে অবস্থা। গলা ফাটিয়ে ডাকছে, কখনো আবার দরজা ধাক্কাচ্ছে। আরুষ সেসব কানে না তুলে বেরিয়ে আসে। যাওয়ার আগে বলে যায়, পানি গরম করতে দে। টকবগে ফুটন্ত পানি ফিরে এসে ওদের আমি ধোয়াবো। সাপ বিচ্ছুর বিষে যে মরবে সে বেঁচে গেল, বাকিরা আরও ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে। শেখ মেনশন শোকের ছায় আচ্ছন্ন। সামনের বিশাল করিডোর পেরিয়ে মেনশনের ভেতরে সারি সারি আত্মীয় প্রতিবেশীরা ভিড় করেছে। চারপাশের বাতাস ভারী হয়ে আছে অশ্রু ভেজা স্তব্ধতায়। সব কিছু যেন থমকে গেছে। জীবন মৃত্যু নামক সুখের বেড়া জালে আটকে পড়েছে। রুহুল শেখ পাথরের মতো দাঁড়িয়ে আছেন। না কিছু বলছেন, না কিছু শুনছেন। দৃষ্টি অনিমেষ, মুখের রেখাগুলো অবশ। ঠোঁটের কোণে জমে থাকা কম্পনটুকুও যেন হিম হয়ে গেছে। মনের ভিতর বিষাদে জর্জরিত এক মৃত নদী বইছে, যার কোনো স্রোত নেই, নেই কোনো শব্দ, কেবল নিঃসীম নিস্তব্ধতা। মাঝে মাঝে চোখের কোণে জমে থাকা জলের বিন্দুটি আঙ্গুলের আড়ালে মুছে ফেলছেন তিনি। মেহের বসে আছে শাশুড়ি মায়ের মৃতদেহের পাশে। গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখের নিচে কালি, ফুলে ওঠা লাল চোখজোড়া শুকনো কান্নায় ক্লান্ত। গত কয়েক ঘন্টায় অশ্রু সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে। এখন আর কান্না আসছে না, শব্দ করছে না সে। কেবল শ্বাস নিচ্ছে কষ্টে কষ্টে। কাঁধ কাঁদছে চুপিসারে, ভেতর থেকে বুক ফেটে যাচ্ছে। প্রতিবেশী মহিলারা কাঁদছে ঢং করে। একজন চুল ছেড়ে বিলাপ করছে, আরেকজন কপাল চাপড়াচ্ছে।
শেষ গোসলের প্রস্তুতি শুরু হয়। বয়স্ক কয়েকজন মহিলা মৃদু কাপা হাতে বড়ি পাতা ভেজানো কুসুম গরম পানির দিলে হাত ডোবায়। তাকে আলতো করে গোসল ঘরে নেওয়া হয়। ধীরে ধীরে শরীরের গোপনীয়তা আড়াল রেখে সম্পূর্ণ সতর্কতায় ধোয়ানো হয় শরীর। ডান দিক থেকে 3 বার করে পানি ঢালা হয়। চুলে সাবধানে সাবান লাগিয়ে ধুয়ে দেওয়া হয়। গায়ে আতরে মিশানো পানি ছিটানো হয় শ্রদ্ধা ভরে। একজন বৃদ্ধা ফিসফিসিয়ে বলে ওঠে, মাফ করে দিও মা, যদি কোনো কষ্ট দিয়ে ফেলি। আরিশা চৌধুরীর নিষ্প্রাণ মুখখানা গোসলের পরপরই শুভ্রতা পায়। মুখটা এত শান্ত যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সব শেষে শুভ্র সাদা কাফনে জড়ানো হয় তাকে। 3 টুকরো সাদা কাপড়ে মোড়ানো হয় নিখুঁতভাবে। হাতে পায়ে মাথায় গিট বাঁধা হয় আলতো। চোখে দেওয়া হয় সুরমা। খাটনিতে শুইয়ে দেওয়া হয়। মেয়ের খাটলের পায়া চুপচাপ ধরে রাখে। শেষবার শাশুড়ি মায়ের অস্তিত্বটুকু অনুভব করতে চায়। চোখে জল নেই, কিন্তু বুকের ভিতর অসহনীয় এক শূন্যতা মেঘ হয়ে জমে আছে। কান্নাও হার মেনে নেয় এই শূন্যতার কাছে। জানাজার সময় বাঁধা হয় আসরের নামাজের পর। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। এক একটা মুহূর্ত যেন পাহাড়ের মতো ভারী হয়ে নামে সবার ওপর। তবে এখনও আরুষের কোনো খবর নেই। মায়ের জানাজায় সে থাকবে না, ছেলের দায়িত্ব পালন করবে না। আরুষ পুরোটা সময় নির্লিপ্তভাবে দাঁড়িয়ে রইল। চোখে না ছিল দয়া, না ছিল ক্লান্তি, শুধু এক তৃপ্তির দীপ্তি। ঠোঁটের কোণে এক বিন্দু তীব্র বিদ্রুপের হাসি। গুনে গুনে 10 সেকেন্ড চুবানোর পর তাদের পোড়া সেদ্ধ প্রায় দেহগুলো ঝুলন্ত অবস্থান থেকে নামিয়ে রাখা হলো সাদা চাদর পাতা স্ট্রেচারে। কেননা আরুষ তাদের এক্ষুনি মারতে চায় না। রক্তে রাঙা হলো সাদা চাদর। পোড়া চামড়ায় ফোসকা পড়েছে মাত্র 10 সেকেন্ডেই। সাদা দেহ সেদ্ধ হয়ে গেছে। দ্রুত সবাইকে শেলের আইসিইউতে শিফট করার আদেশ দিল আরুষ। আরুষের পকেটের ফোনটা বেজে উঠল। মিহির কল করেছে। কল রিসিভ করতেই মিহিরের বিষণ্ণ উদ্গ্রীব কণ্ঠ ভেসে এলো। কোথায় আছেন আপনি? মাকে নিয়ে যাবে। জানাজার সময় হয়ে গেছে। আপনি আসবেন না? আমার মা সর্বদা আমার স্মৃতিতে জীবিত। আমি তার মৃত চেহারা দেখতে পারবো না। মায়ের খাটলি কাঁধে তোলার শক্তি আমার নেই। আমি যাচ্ছি না। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। কাঁপনহীন হাতে ফোন অফ করে পকেটে ঢুকিয়ে আবারও নির্বিকার দাঁড়িয়ে থাকলো। সে যে নিষ্ঠুর আরও একবার প্রমাণিত হলো। মায়ের জানাজায় সে গেল না। এই প্রথম কোনো সন্তান মায়ের খাটলি কাঁধে তুলবে না, কবরে মাটি ছিটাবে না, সন্তানের দায়িত্ব পালন করবে না। প্রশ্ন করলে কেন? সে হয়তো আবারও বলবে, মায়ের খাটলি কাঁধে তোলার শক্তি আমার নেই। মসজিদের পাকা মেঝেতে রাখা হয়েছে আরিশা চৌধুরীর কাফন মোড়া দেহ। চারপাশে সারি বেঁধে দাঁড়িয়ে যায় পুরুষরা, মাথা নিচু, চোখে বিষাদ। কেউ কেউ স্মরণ করছে এই খাটলিতে তারাও একদিন শোভাযাত্রা করবে। রুহুল শেখের চোখ ছলছলে। এক দৃষ্টিতে নিজের পায়ের দিকে তাকিয়ে রয়েছে সে। শুনেছে মৃত্যুর পর মৃতের আত্মা কাছের মানুষদের চারপাশে ঘুরে ফিরে ডাকে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না, শুনতে পায় না। প্রাণের মানুষটাকেও তিনি দেখতে পাচ্ছেন না। ইমাম সাহেব এসে ছোট্ট কণ্ঠে তাকদির দেন, সাফ মনে দাঁড়ান ভাইরা, জানাজার নিয়তে সামিল হন। 4 তাকবীর, 4 ফরজ দোয়া। আকাশের নিচে দমবন্ধ পরিবেশ। পাখিরাও যেন চুপ করে গেছে। জানাজা শেষে আবারও খাটলি কাঁধে তুলে নেন রুহুল শেখ। কবরস্থানের দিকে যাত্রা শুরু হয়। তার পায়ের গতি টলমল, চোখে অন্ধকার। কবর আগে থেকেই খনন করা ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। আরুষের মাকে কবরের গহীন অন্ধকারে নামানো হয়। নরম হাতে মাটির চাদর ঠেলে দেওয়া হয় ওনার ওপর। শেষবার কাফনের মুখ খুলে দুনিয়া দেখানো হয়। অতঃপর শরীরের বাঁধনগুলো খুলে ফেলে মাটি ছিটানো হয় ধীরে ধীরে। দেহের উপর চাপা পড়ে যায় মাটির স্তূপ। সবাই মাটি দিয়ে চলে গেলেও রুহুল শেখ স্ত্রীর কবরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের কাপা হাতে কবরের মাটি আঁকড়ে ধরে। চিৎকার করে উঠে ভাঙা কণ্ঠে, যেন বুক ফেটে যাচ্ছে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন আরিশা? একা করে দিলে কেন আমায়? তারপর কবরের আলগা মাটি জড়িয়ে ধরে উন্মাদের মতো কাঁদতে থাকে। কেউ ঠেকাতে পারে না। বৃদ্ধ শরীরটা থরথর করে কাঁপছে। চোখের জলের সঙ্গে মাটির ধুলো মিশে কাদায় পরিণত হয়। ওনার পাশে দাঁড়িয়ে থাকা শুভাকাঙ্ক্ষীদের চোখও ঝাপসা হয়ে যায়। গোরস্থানের নিস্তব্ধতার মাঝে এক স্বামীর ক্রন্দনের শব্দহীনা কিচ্ছু নেই। সব কিছু স্তব্ধ, কেবল স্বামী নামের পুরুষটির হৃদয়ে ঢেউয়ের মতো বেদনার হাহাকার। রাত গভীর। জানালার ফাঁক গলে চাঁদের ম্লান আলো ঘরের মেঝেতে পড়েছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে এই নীরবতা আরও গা ছমছম হয়ে উঠেছে। দেয়ালে টানানো ঘড়ির কাঁটা কেবল সময়ের জানান দেয় না, তার টিকটিক শব্দ বুকের ধুকধুকানির সঙ্গে তাল মিলিয়ে কষ্ট শোনে। 3 দিন পর দেখা মিলছে আরুষের। তাকে দেখে তিক্ত ক্ষোভ আর গভীর হতাশা মেশানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল মেহের। কোথায় ছিলেন আপনি এতদিন? বাবার আপনাকে প্রয়োজন ছিল। ছেলে হন আপনি। এতটা দায়িত্বহীন কি করে হতে পারেন আপনি মিস্টার শেখ? আরুষের গলা কাঠখোট্টা নির্লিপ্ত, কণ্ঠে চাপা বিষাদের সুর।
আমার সহ্য সীমানায় মাকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা ছিল না। মা আমার মস্তিষ্কে বেঁচে আছে। আর কোনো কথা না বলে আরুষ ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে মেহেরের পাশাপাশি বিছানায় এসে বসলো। মেহের এক নাগারে তার চোখে তাকিয়ে থাকে। আরুষের চোখ মুখ স্বাভাবিকের তুলনায় ভিন্ন আজ। অদ্ভুত দেখতে লাগছে তাকে। মুখের মলিনতা, এলোমেলো লালচে চোখ, শুকিয়ে যাওয়া কালো ঠোঁট, সবই বলে আরুষ ভেতর থেকে ঠিকঠাক নেই। মেহের হঠাৎ জিজ্ঞেস করলো, ওরা বেঁচে আছে? কোনো বনিতা না করে আরুষ কাট কাট গলা জবাব করল, আছে। ধর্ষকের শাস্তি এত সহজ নয়, ওদের জন্য কঠিন মৃত্যু রেখেছি আমি। আপনিও তো আমার ধর্ষক মিস্টার শেখ, নিজের জন্য কি শাস্তি রেখেছেন? বলে মেহের থেমে যায়। আসলে সে কি কথাটা বলতে চেয়েছিল? হয়তো না, কিন্তু কিভাবে বলে ফেললো? মুখ থেকে ছোড়া কথা কি আর ফিরিয়ে নেওয়া যায়? মেয়ের উঠে যেতে উদ্যত হতে আরুষ তার হাত টেনে ধরে। তাকে ধীরে বিছানায় বসিয়ে দিয়ে ব্যথাতুর গলায় বলে, খুব যন্ত্রণা দিয়েছি তোকে জান। তোকে জোর করে ছুঁয়েছি, জোর করে হাসিল করেছি। আচ্ছা শোন না, আমি তো নোংরা পুরুষের জাত, আমি ধর্ষকের জাত। তোর কতটুকু কষ্ট হয়েছে আমি ফিল করিনি। আমায় বলবি? এক্সপ্লেন করতে পারবি? মেয়ের শুকিয়ে আসা কর্কশ কণ্ঠে বলল, ভুলে গেছি। আরুষ মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষণ, তারপর দগ্ধ সুরে বলে ওঠে, আমি ভুলিনি জান। এই একটা কাজই তো আমার জীবনের কাল। আমার শ্রেষ্ঠ অপরাধ, আমি সেদিন বুঝিনি কত বড় পাপ করছি। আমার পাপ বোধ ছিলই না। প্রথম মাকে ওই অবস্থায় দেখে আমি থেমে গিয়েছিলাম। বুকে এত যন্ত্রণা হচ্ছিল, কি করে নিজের মায়ের সাথে ঘটা হীনতা আমি সহ্য করতাম বল? সেদিন আমি বুঝেছি আমি কত বড় পিশাচ। আমার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য একটাই, ওরা অবৈধ ধর্ষক আর আমি বৈধ ধর্ষক। আরুষ থেমে যায়, নিঃশ্বাস নেয় গভীরভাবে। তারপর আবার অনুসূচিত কণ্ঠে বলে, জান, আমি তোর কাছে ক্ষমা চাই না। তুই আমার শাস্তি দিস, কঠিন শাস্তি দিস। ক্ষমা পাওয়ার মতো কাজ আমি করিনি। ধর্ষকের মৃত্যুদণ্ড আবশ্যক। শুধু মরার আগে আমার সন্তানের মুখ দেখে যেতে চাই। এই একটাই দাবি আমার শেষ চাওয়া। আমায় কি আর একটু সময় দেওয়া যায় না? মেয়ের চোখ থেকে ঝরঝর করে জল ঝরে যাচ্ছে। সামনে বসে থাকা পুরুষকে দেখে বুক ফেটে কান্না পাচ্ছে। এই পুরুষটার চোখে অনুতাপের অশ্রু, যা দেখার জন্য মেহের অপেক্ষা করেছিল এত মাস। অথচ আজ ওর চক্ষু শীতল হচ্ছে না, উল্টো বুকের ভেতরে পুড়ে যাচ্ছে। কেন পুড়ে যাচ্ছে মেহের জানে না। মেহের মুখে হাত দিয়ে চোখ চেপে ধরে কান্না আটকে রাখার জন্য। মেহেরের কোলের উপর মাথা রেখে শোয় আরুষ। তার ফোলা পেটে চুমু খায়, অতঃপর দুহাতে জড়িয়ে ধরে মেহেরের কোমর। অস্ফুটে সুরে বলে, আমি তোর যোগ্য নই। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তোকে আমি জ্বালাচ্ছি, পোড়াচ্ছি। মরণের পরেও আমার স্মৃতি তোকে জ্বালাবে মেহেরজান। তুই আমার প্রেমের ভাগিদার, সেই সাথে অভিশাপেরও। কখনো কি ক্ষমা জুটবে এই পাপী সত্তার? তুই কি আমায় কখনো ক্ষমা করবি জান? আপনাকে আমি ক্ষমা করেছি মিস্টার শেখ, কিন্তু কোথায় জানি একটা কিন্তু রয়ে যায়। কারণ তোর মনে আমার জন্য করুণা, ক্ষোভ দুটোই বর্তমান। আমি আক্ষেপ করি না, এটাই আমার নিয়তিতে ছিল। ঘুমান, অনেক রাত হয়েছে, আমায় যেতে হবে। আবার কোথায়? মেহের অবাক হয়ে জিজ্ঞেস করে। আরুষ ওর হাতে চুমু খেয়ে লম্বা শ্বাস ফেলে বলল, আমার ততক্ষণ পর্যন্ত শান্তি নেই যতক্ষণ আমার লক্ষ্য পূরণ না হচ্ছে। মাঝে মাঝে শ্বাস নিতে আসে এ ঘরে। এই ঘর আমার জীবনের শান্তির একমাত্র উৎস, কারণ এই ঘরে তোমার বাস। আরুষ চলে যাচ্ছিল, মেহের আরুষের পথ আটকে দাঁড়িয়ে যায়। আপনি যাবেন না? এত রাতে আপনার কোথাও যাওয়া হবে না। আমার মতো অন্ধকারে রাতের ভয় কিসের মেহেরজান? ম্লান হেসে বলল, চুপচাপ শুয়ে পড়ুন। আপনার চোখ লাল, কত রাত ঘুমান না? পাগলের মতো লাগছে, ঘুমাবেন, চলুন। তুমি বুকে টেনে ঘুম পাড়াবে? তুমি আমার সাথে নরম সুরে কীভাবে কথা বলো মেহেরজান? আমায় মেরে ফেলতে ইচ্ছে করে না? ঘেন্না লাগে না? আপনি আমার ভাগ্যে লিখন। স্বয়ং আল্লাহ আমার ভাগ্যে আপনাকে লিখেছেন। আল্লাহর লিখনকে আমিও গ্রহণ করে নিয়েছি। আপনাকে মেরে ফেলতে আগে ইচ্ছে করলো, এখন আর করে না। আমি বুঝতে শিখেছি, প্রতিশোধ কাউকে স্বস্তি দেয় না। অনুশোচনায় বড় প্রতিশোধ, যা আমি নিয়ে ফেলেছি। মেহের আরুষকে বিছানায় বসায়, ইশারায় শুয়ে পড়তে বলে। আরুষ নিঃশব্দে তাকিয়ে থাকে তার দিকে। মেহের তার পাশে শুয়ে পড়ে। আরুষের ভারী ক্লান্ত মাথাখানার ভর নিজের বুকে রেখে সে চোখ বন্ধ করে নেয়। আরুষ দুই হাতের জোরালো আলিঙ্গনে আঁকড়ে ধরে তাকে। তপ্ত নিঃশ্বাস মেহেরের ঘাড় ছুঁয়ে যায়। কণ্ঠে ফিসফিসে অনুরণন, তুমি আমাকে ঘৃণা করতে পারো, পালিয়ে যেতে পারো, প্রতিবার ঠেলে সরিয়ে দিতে পারো, কিন্তু যতবার আমি তোমাকে ছুব তোমার শরীর তোমাকে মিথ্যে বলবে। তুমি নিজেই ভুলে যাবে তুমি আমায় ত্যাগ করতে চেয়েছিলে। মেহের সিলিংয়ের দিকে তাকিয়েছিল। নিমিষে চোখের জল ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ে, বালির ভিজিয়ে দেয়। বুকের গভীর থেকে একটি ব্যথাতুর আর্তনাদ উঠে আসে। আপনি কোনো শুদ্ধতম পুরুষ নন। আপনি আমার জীবন মরীচিকায় বদলে দেওয়া এক কলঙ্ক। অথচ আপনাকে দেখলে আমি ভুলে যাই একদিন আমি আপনাকে ধ্বংস করতে চেয়েছিলাম। এমনটা হওয়ার কথা ছিল না মিস্টার শেখ। ঘরের বাতাস থমকে আছে, সময় যেন স্থির।
রাত আরও গাঢ় হয়েছে, তবে চাঁদের আলো ঘরের ভিতর একটুখানি কোমলতা ছুঁয়ে দিয়েছে আরুষের মাথা মেহেরের বুকে। চোখে লালচে ছায়া, ক্লান্তি আর একরাশ অতৃপ্তি মিশে আছে মুখে। মেহের চুপচাপ তাকিয়ে রয়েছে সিলিংয়ের দিকে। গালের পাশে নেমে আসা অশ্রু সজল করে তোলে তার রাত। নিঃশব্দ আলিঙ্গনের মাঝে দুজন মানুষ একে অন্যকে কাছে পেয়েও যেন ঠিক পুরোটা ফিরে পাচ্ছে না। প্রেমের এই বিবর্ণ মুহূর্তে কোথায় যেন কিসের শূন্যতা। কোনো শব্দ নেই, কেবল নিঃশ্বাস আর হৃদয় স্পন্দনের ভাষায় লেখা এক অপরাধ অনুশোচনা ও দ্বিধার উপাখ্যান। ছেলেটার হাসির শব্দে এত বিকট, এত পৈশাচিক, যেন নরকের কোনো শয়তান উঠে এসেছে পৃথিবীতে। এক কোনায় বসে আরুষ রক্তমাখা চেনটা কোলে রেখে ঠোঁটে ঠোঁট চেপে চাপা গলায় ফিসফিস করলো, এবার শান্তি। আমার মা হাসছে। বাবা, তুমি দেখছো, আমি জিতে গেছি, আমি প্রতিশোধ নিয়েছি। ভোরের প্রথম আলো আকাশের গা ছুঁয়েছে, পাখিরা জেগে উঠেছে। দূরে তাদের এক একটা ডাকে ভাঙছে নিস্তব্ধতা। মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। শেষ হলো রক্তস্নাত রাত। খুনের রক্ত শুকাতে না শুকাতেই রক্তাক্ত হাতে মোবাইল তুলে নেয় আরুষ। ঠান্ডা নিয়ন্ত্রিত কণ্ঠে একটাই বাক্য উচ্চারণ করে, মায়ের কবরের কাছে চলে এসে অপেক্ষা করছি। কোনো ভূমিকা নেই, কোনো ব্যাখ্যা নেই। কথা শেষ হতেই কেটে দেয় কল। ফোনের ওপারে রুহুল শেখ স্তব্ধ। ফোনটা কানে ধরে রেখে কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে থাকেন তিনি। অত ভোরে ডাক? আরুষ তো এমন না, এমন ঠান্ডা নিষ্ক্রিয় মৃতের মতো শোনায় কেন আরুষের গলা? কিছু হয়েছে তার? একটা অদ্ভুত চাপা অস্বস্তি আর অস্থিরতা মনের ভিতর কেঁপে ওঠে। কোনো কারণেই বসে থাকা যাচ্ছে না। গায়ে শাল জড়িয়ে দ্রুত পা বাড়ান তিনি মেহেরের ঘরের দিকে। দরজার সামনে গিয়ে কাপা হাতে নক করেন। মেহের মা, দরজা খোলো, দরকার আছে। ভোরের ম্লান আলোয় কুয়াশার চাদরের নিচে কবরস্থান যেন ভুতুড়ের হয়ে উঠেছে। আজানের ধ্বনি এখনও হাওয়ায় দোল খাচ্ছে। সেই পবিত্র ধ্বনি চারিপাশের অসংখ্য শয়তানকে দূর করে দিয়েছে কিছু মুহূর্তের জন্য। গোরস্থানে পৌঁছে থমকে দাঁড়ালেন রুহুল শেখ এবং মেহের। ঠিক আরিশা চৌধুরীর কবরের উপর সারি সারি রক্তমাখা কাটা মাথা সাজানো, যেন কোনো উৎসবের জন্য এই বিভীষিকাময় আলপনা। কারো চোখ খোলা, কারো মুখ হা হয়ে আছে। ভয়, আরতি, মৃত্যু সব অনুভূতি চিহ্ন লেপ্টে আছে মুখে মুখে। অশরীরীর মতো একখণ্ড ছায়া দাঁড়িয়ে আছে কবরের পাশে আরুষ। তার সম্পূর্ণ শরীর রক্তে ভেজা। মাথার চুল থেকে নেমে আসা রক্ত গাল বেয়ে ঠোঁট পর্যন্ত গড়িয়ে পড়েছে। চোখ দুটো কুয়াশায় চেয়েও বেশি ঘন, ভয়ঙ্কর স্থির। আর ঠোঁটে সেই অস্বাভাবিক ঠান্ডা এক পৈশাচিক হাসি, যেন নিজের শিল্পকর্মের সৌন্দর্যে মুগ্ধ এক পাগল শিল্পী। মেয়ের মাটিতে থপ করে বসে পড়ে। চোখ বিস্ফোরিত, ঠোঁট দিয়ে কাঁপছে, সঙ্গে হাত পাও। গলা চেপে ধরে মেহের বমি আটকে রাখতে চায়, কিন্তু পারে না। ভয়ে, ঘৃণায়, গর্ভকালীন সময়ের ভারে বমি করে দেয় গড়গড় করে। রুহুল শেখ স্তব্ধ। মুখে কথা নেই, চোখে পানি নেই, কেবল এক শোকস্তব্ধ বিস্ময় আর অসারতা। পাথরের মতো দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে তিনি তাকিয়ে থাকেন ছেলের দিকে। তার গলা দিয়ে অতি কষ্টে আওয়াজ বের হয়, কে করেছে এটা আরুষ? তো তুমি? আরুষ চোখ তুলল। সে চোখে লুকানো নেই কিছু, সত্যিই সে করেছে, এবং অনুতাপে ছিটে ফোটাও চোখের গভীরে নেই। আরুষ ক্রিপে হাসি দিয়ে শুধু ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, মেরে ফেলেছি সবাইকে, সব পাপীকে। অতঃপর আরুষ হো হো করে হাসতে হাসতে উন্মাদনার সুরে বলে, বাবা দেখো, মায়ের ধর্ষক আমি, সবার কাটা মাথা মায়ের কবরের উপর রেখেছি। মা খুশি হবে না বাবা? আমি প্রতিশোধ নিয়েছি। মা শান্তিতে ঘুমাবে, বলো বাবা? শান্তি পাবে না মা? আরুষ, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তুমি কি করলে বাবা? আরুষ বাবার কথা যেন শুনতেই পায় না। একরাশ উল্লাস নিয়ে সে মেহেরের কাছে আসে, হাসতে হাসতে বলে, মেহের দেখো, আমি প্রতিশোধ নিয়েছি। সবাই মরে গেছে, কুকুরের মতো মেরেছি, পিষে পিষে নির্মম মৃত্যু দিয়েছি ওদের। এত যন্ত্রণা কেউ পায় না। যতটা যন্ত্রণা আমার মাকে দিয়েছিল তার দ্বিগুণ দিয়েছি আমি। মেয়ের থরথর করে কাঁপছে। গর্ভের সন্তান ভেতর থেকে লাথি মারছে। সেও কি বাবার ভয়াবহ রূপ দেখে ভয় পেল? সে চোখ তুলে তাকায় আরুষের দিকে। এই চোখ তার চেনা নয়, না ভালোবাসা, না অপরাধবোধ, না অনুশোচনা। আছে কেবল পাগলামি, উন্মাদনা। মিস্টার শেখ, আপনি খুন করেছেন? 14টা খুন? আপনি কেন করলেন এই কাজ? মেয়ের কণ্ঠ রুদ্ধ, কান্নায় জড়ানো। মনে হলো বুকের ভিতর কে যেন একজোড়া পেরেক ঠুকে দিচ্ছে। আরুষ তৃপ্তির হাসি হেসে মাথা নাড়ল। আমার খুব শান্তি লাগছে মেহেরজান, হালকা লাগছে। আজ থেকে আমি ঘুমাতে পারবো শান্তিতে। সবাইকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। পরপারে মাই নিজের বাকি প্রতিশোধ নেবে। মেয়েরা এক মনে তাকিয়ে থাকে আরুষের দিকে। তার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে টেনে বের করে নিচ্ছে। এই সেই মানুষ যে একদিন তার হাতে হাত রেখেছিল, বলেছিল ভয় পেও না, আমি আছি। আজ সেই হাতে তাজা রক্ত, তার পায়ের নিচে পড়ে আছে 14টা কাটা মাথা। ভয় নয়, ঘৃণাও নয়। মেয়ের চোখে যে অশ্রু জড়ো হচ্ছে, তার নাম বিলাপ।
তার এক বুক ভরসা, এক বুক স্বপ্ন মরে যাচ্ছে। তবু সে ভাঙছে না, কাঁদছে না, শুধু একবার দম নিয়ে আহত কণ্ঠে বলে ওঠে, আপনি আমার সন্তানকে এমন এক পৃথিবীতে আনতে চান যেখানে ন্যায়ের নামে হত্যাযজ্ঞ চলে? মেয়ের ঠোঁট কাঁপে, পেটটা শক্ত হয়ে আসে। মেয়ের চোখ বুঝলো এক মুহূর্ত, এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল মাটিতে। আপনার মতো আরেকটা আরুষ যদি আমার গর্ভ থেকে জন্মায়, কোথায় যাব এই অভিশাপ নিয়ে? উত্তর দিন। আরুষের বাহু আক্রোশের দু হাতে চেপে ধরল মেহের। ফোঁটায় ফোঁটায় জলরাশি ঝরে যাচ্ছে গাল চুয়ে, অথচ আরুষ নিশ্চুপ নির্বিকার। কথাগুলো কি তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে? আমি ভেবেছিলাম আপনি ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে ফিরবেন, কিন্তু আপনি তো নিজেই ধ্বংস হয়ে গেছেন। আমি চেয়েছিলাম আপনি বদলাবেন, নিজেকে শুধরে নেবেন, অথচ আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। আপনি শুধু মানুষের মাথা কাটেননি মিস্টার শেখ, আপনি আমায় কেটে ফেলেছেন। আমার বিশ্বাস, আমার আশা ভরসা, আমার মাতৃত্ব সব ছিন্ন ভিন্ন করে ফেলেছেন। মেয়ের ধীরে উঠে দাঁড়ালো। গর্ভের ভারে কষ্ট হচ্ছিল, হাত পা কাঁপছিল অনবরত। গাছের গা ধরে দাঁড়িয়ে যায় মেহের। যদিও শরীরের ভার রাখতে পারছে না, কম্পমান পা জোড়া, তবুও কঠিন অভিব্যক্তি থেকে নিজেকে শক্ত করে ধরে রেখেছে। সে কঠোরভাবে বলল, আপনি প্রতিশোধের নামে নিজের অস্তিত্ব শেষ করে ফেলেছেন। আমি চাই না আমার সন্তান এমন একজনকে দেখে বড় হোক যে রক্তের শান্তি খোঁজে। আরও সেবারও নিরুত্তর থেকে মেহেরের সামনে হাঁটু ভেঙে বসে যায়। পকেট থেকে প্রিয় গ্লক 17 মডেলের বন্দুক বের করে মেহেরের দিকে সমর্পণ করে চোখে চোখ রেখে বলে, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আমার মায়ের ধর্ষকদের আমি মৃত্যুদণ্ড দিয়েছি, তুমিও তোমার ধর্ষকের মৃত্যুদণ্ড দাও। হয় ক্ষমা করো, নয় মেরে ফেলো, তবু ফেলে যেও না। শ্বেতপদ্ম ছাড়া আমার বাঁচা হবে না। মেহের আরুষের কাছ থেকে বন্দুকখানা নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেয় মাটিতে। আরুষের কলার টেনে ধরে বিদ্রোহী সুরে বলে, আমায় দেখে আপনার খুনি মনে হচ্ছে? কেন করলেন আপনি? কেন? থাকতে চেয়েছিলাম আপনার সঙ্গে, সংসার করতে চেয়েছিলাম। আপনার সব চাওয়া খুন করে এখন নিজেকে খুন করতে বলছেন? লজ্জা করে না, কাপুরুষ? মেয়ের চোখ থেকে জল খসে পড়তে শুরু করেছে। সে ভাঙ্গা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার স্বামী, আমার অনাগত সন্তানের বাবা। আপনাকে আমি খুন করে নিজের বাচ্চাকে এতিম করতে পারবো না মিস্টার শেখ। আমি তাকে সুস্থ সুন্দর জীবন দিতে চাই, আমাদের জীবনের মতো দুর্বিষহ জীবন নয়। কি পরিচয়ে বড় করবেন এই বাচ্চাকে? খুনি, মাফিয়া, সাইকোর বাচ্চা? খুব গর্বের পরিচয় হবে তার জন্য? না মিস্টার শেখ, কখনো নয়। বাবা খারাপ হলে সন্তানের জীবন কত দুর্বিষহ হয় তা আমার চেয়ে ভালো কে বোঝে? আমার বাচ্চার জীবন আমার মতো হবে না। আমি আপনার সাথে সংসার করব না। আপনি একটা সাইকো উন্মাদ হয়ে গেছেন প্রতিশোধের নেশায়। আপনাকে ভালো হতে হবে, সুস্থ হতে হবে। এই আপনাকে আমার চাই না। 19 বছর আগে হারিয়ে যাওয়া আরুষ শেখকে আমি চাই। আপনি ভালো হবেন না আমি জানি, আর পাপিষ্ঠ অন্যায়কারীর সঙ্গে আমি বাকি জীবন কাটাতে চাই না। যদি সন্তানের মুখ দেখতে চান, নিজেকে শুদ্ধ করে তারপরেই তার কাছে যাবেন। আপনাকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। আপনি চাইলেই নিজের বাচ্চাকে দেখতে পারেন, কাছে রাখতে পারেন, কিন্তু স্ত্রী হিসেবে আমি আপনার কাছে থাকবো না। আর না আপনি আমার হদিশ পাবেন। যদি জোর করে ধরে রাখার চেষ্টা করেন, আল্লাহর কসম আমি মরে যাব। আর এটাই আপনার জন্য শ্রেষ্ঠ শাস্তি মিস্টার শেখ। কথাগুলো বলে মেয়ের টলতে টলতে হাঁটা দেয় উল্টো পথে। আরুষ নিঃশ্বাস নিতে ভুলে যায়। চোখ ছলছল করে তাকিয়ে থাকে বাবার দিকে। অস্থির হয়ে উন্মাদের মতো বলে, বাবা, বাবা, তুমি চুপ করে আছো কেন? ওকে থামতে বলো। বাবা, ও চলে যাচ্ছে। মেয়ের চলে গেলে কিন্তু আমি আবার ড্রাগস নেব। প্লিজ বাবা, থামতে বলো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। ওকে আটকাও না বাবা তুমি। মেহেরকে আমার চাই। রুহুল শেখ সাপটে চড়মালেন আরুষের গালে। জীবনে এই প্রথমবার তিনি ক্লান্ত কণ্ঠে আরুষের কাঁধ ঝাঁকিয়ে বললেন, তুই আর মানুষ নেই আরুষ, তুই পাগল হয়ে গেছিস। তোর হাতে সারা গায়ে এখনও রক্ত লেগে আছে। খুন করে ফিরিয়ে আনতে পারবি তোর মাকে? না, পারবি না। জোর করে কাউকে আটকে রাখা যায় না বাবা। আয়শা আর তোর মধ্যে তফাৎ কি? তোরা দুজনেই তো জোর করে ভালোবাসা চেয়েছিস, তার ফলে কতগুলো জীবন ধ্বংস হয়ে গেছে। মেহেরকে যেতে দে। তুই ওর কাছে থাকার যোগ্য না। আগে যোগ্য হয়ে দেখা, এরপর আমি নিজে ওকে ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি। আরুষ ফেল ফেল করে চেয়ে দেখে মেহেরের চলে যাওয়া। বুকের ভেতর দহন শুরু হয়। আরুষ সহ্য করতে পারছে না এই দহন। ভীষণ কষ্ট হচ্ছে তার নিঃশ্বাস নিতে। বেঁচে থাকার জন্য তার শেষ ভরসা বউ বাচ্চা। তারাই যদি জীবনে না থাকে, তাহলে কিসের জীবন তার? কেমন বেঁচে থাকা? মাটিতে পড়ে থাকা বন্দুক আরুষ হাতে তুলে নেয়। গলা ছেড়ে চিৎকার দিয়ে বলে, তুই আমার থেকে আলাদা হতে পারবি না, পারবি না। তুই আমার শুনতে পাচ্ছিস? এই জন্মে না হোক, পরপারে আমাদের আবার দেখা হবে। তুই আমায় না চিনলেও তোকে আমি ঠিক চিনে নেব। তোর আল্লাহকে সাক্ষী দেব, তুই আমার বউ, আমার বউ। পৃথিবীকে বলে দিস, সাইকো আরুষ তোর জন্য মরতে জানে। সে মরেছিল তোকে ছাড়া। আরুষ বাঁচবে না জান। আরুষ সোজা বুকের খাঁচায় গুলি চালায়। গুলির শব্দে মেহগুনি গাছে বসা কাক পাখিরা ভয় পেয়ে উড়ে যায়। রুহুল শেখ চিৎকার দিয়ে ওঠে।
আরুষ! গুলির শব্দ একই সাথে রুহুল শেখের চিৎকারে মেহেরের কদম থেমে যায়। আতঙ্কিত হৃদয়ে সে পেছন ফিরে তাকায়। তাকিয়ে দেখে আরুষ মাটিতে পড়ে আছে, চোখ খোলা তাকিয়ে আছে মেহেরের পানি। চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। মেহেরের পৃথিবীটা থেমে গেল নিমিষেই। ভারী পেটে হাত দিয়ে সে দৌড়ে আসে। দম বন্ধ হয়ে আসলো মেয়েটার। আরুষকে বারবার ধাক্কা দিয়ে ডাকে মেহের। মিস্টার শেখ, মিস্টার শেখ, শুনতে পাচ্ছেন আমায়? কি হয়েছে আপনার মিস্টার শেখ? আরুষের বুক থেকে চুইয়ে পড়া রক্তে তার কালো শার্ট ভিজে যেতেই আতঙ্কে মেহেরের মাথা ঘুরে যায়। সে আরুষের গালে থাবা দিয়ে বারংবার ডাকে, অস্থির হয়ে চিৎকার দিয়ে পাগলের মতো। আপনি এটা কী করলেন? কেন করলেন? আমার অধিকার আছে আপনাকে শাস্তি দেওয়ার। আমি ফিরে আসতাম আপনার কাছে। আমাদের গল্প এভাবে শেষ হতে পারে না মিস্টার শেখ। আমার বাচ্চা এতিম হয়ে যাবে। আমার সন্তানের বাবাকে দরকার। আপনি তাকে না দেখে মরতে পারেন না। এই কাপুরুষ লোক উঠুন, খুন করে ফেলবো নয়তো। আপনি ভালো না হলে আমি যে ব্যর্থ স্ত্রী হয়ে থেকে যাব। আল্লাহকে কি হিসাব দেব আমি? আপনি উঠবেন, আপনি বাঁচবেন, ভালো মানুষ হবেন, আপনার মরা হবে না। উঠুন, উঠুন না। মেয়ের চিৎকার করে ডাকতেই থাকে। শরীরটা থরথর করে কাঁপছে। পাগল হয়ে গেছে সে। শেষমেশ আরুষকে বুকে ঝাপড়ে ধরে উন্মাদের মতো বিলাপ করতে থাকলো মেহের। আপনি মরবেন না। আমার বাচ্চাকে এতিম করে দিয়ে আপনি মরতে পারেন না। বিশ্বাসঘাতক কাপুরুষের মতো আপনি চলে যেতে পারেন না। আপনার মরা হবে না। উঠুন, আমাদের সন্তানের কসম লাগে উঠুন। একবার তাকান। মেহেরের কান্নায় ভেসে যায় সমস্ত আকাশ। মিস্টার শেখ, উঠুন না। আমি কাকে ঘৃণা করে বাঁচব? কার বিরহে পড়ব? জীবন্ত থেকেই পোড়ান আমায়। আপনার মৃত স্মৃতি নিয়ে আমি কি করে বেঁচে থাকি? আমার বাচ্চাকে আমি বাবা এনে দেব কোথা থেকে? আপনি এত বড় বেইমানি আমার সাথে করতে পারেন না মিস্টার শেখ। দোহাই লাগে আমাদের একা করে যাবেন না। শুনছেন না আপনি? শুনতে পাচ্ছেন না? আপনি এত খারাপ, এত নিষ্ঠুর দুনিয়ায় বাবাহীনা কি করে ওকে আমি একা বড় করব? মিস্টার শেখ, আমার দম বন্ধ লাগছে। আমায় আপনি এত অসহায় করে যাবেন না। দয়া করুন, দয়া করুন। মিস্টার শেখ, উঠুন না। নিষ্ঠুর লোক, বেইমান, আপনি বেইমান। আপনি ক্ষমা পাবেন না, ক্ষমা পাবেন না। আমার বাচ্চা এতিম হয়ে যাবে মিস্টার শেখ। হাউমাউ করে কেঁদে মেহের আরুষের বুক ভেজায়। অসংখ্য ফোঁটা নোনা পানি আরুষের বুকের রক্ত ধুয়ে দিতে পারে না। মেহেরের হাত, সাফেদ জামা সবেতে মিলে যায়, ভালোবাসার রং হয়ে ছুঁয়ে যায়। এই দেহ না থাকলেও যেন মেহেরের জামায় উন্মাদ পুরুষের রক্ত লেগে থাকে। কলঙ্কের মতো নষ্ট পুরুষের ছোঁয়ার মতো তার রক্ত ছুঁয়ে থাক প্রেয়সীকে। হৃদয় পড়া দগ্ধ আর্তনাদে কেঁদে ওঠে গোরস্থানের নীরব পরিবেশও। হাওয়ায় ভাসে ছন্দ। তুমিহীন প্রতিদিন স্মৃতির পাতায় বয়ে গেছে মৃত্যু শিরায় শিরায়। ভেসে ভেসে ডুবে যাওয়া সন্ধ্যায় প্রেমে আসে বিষাদের কালো অধ্যায়। পৃথিবী যতটা হাসে চাঁদের মায়ায়, আমিও ততটা কাঁদি তোমার ব্যথায়। ডুবেছিল সত্তা তোমার আশায়, চোখে চোখ থেমেছিল এক প্রহর নেশায়।